আসসালামু আলাইকুম। বিশ্ব কাঁপানো খবর জানাচ্ছি আমি মেহজাবিন ইসলাম। আপনি দেখছেন বিশ্বপ্রবাহ। কিয়েভ সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত রাশিয়া লড়াই চালিয়ে যাবে। রাশিয়া তবু ভারতকে ছাড়ছে না, ট্রাম্পের চাপে চিড়ে চ্যাপ্টা মোদি। মাটির নিচের নতুন মিসাইল ঘাঁটির উন্মোচন ইরানের। ট্রাম্পের হুঁশিয়ারি, খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, মাস্কাটে বৈঠক নিশ্চিত। ঝলক দেখাচ্ছে ইরানি ড্রোন, ভরকে যাচ্ছে মার্কিন বাহিনী। গাজায় আবারও বড় হামলা ইসরায়েলের, নিহত 23 জন। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম। এবার চলুন দেখে নেই প্রতিটি সংবাদের বিস্তারিত। কিয়েভ সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত রাশিয়া লড়াই চালিয়ে যাবে বলে বুধবার বলেছেন ক্রেমলিনের মুখপাত্র। পেসকভ বলেন, রাশিয়ার অবস্থান অপরিবর্তিত রয়েছে এবং তা ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের উভয় পক্ষের আলোচকদের কাছেই সুপরিচিত। তিনি জানান, বুধবার আবুধাবিতে শান্তি আলোচনার নতুন দর শুরু হয়েছে। কিয়েভকে দোনবাসের অবশিষ্টাংশ ছেড়ে দিতে হবে এমন দাবি প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। এই ভূখণ্ডটি 4 বছরের যুদ্ধেও মস্কোর বাহিনী দখল করতে পারেনি। রাশিয়া তবু ভারতকে ছাড়ছে না, ট্রাম্পের চাপে চিড়ে চ্যাপ্টা মোদি। নরেন্দ্র মোদী সরকারের ফাঁড়া কিছুতেই কাটছে না। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অসহনীয় চাপ, অন্যদিকে আঁকড়ে ধরা কৌশলী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সব মিলিয়ে মোদী প্রশাসনের হাঁসফাঁস দশা। এবার ভারত যে কোনো দেশ থেকেই তেল আমদানিতে স্বাধীন এবং জ্বালানি সরবরাহে বৈচিত্র্য আনা ভারতের দীর্ঘদিনের নীতি, ঠিক এই ভাষাতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাবিকে গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়েছে রাশিয়া। আর তাতেই দুই চাপে চিড়ে চ্যাপ্টা হওয়ার দশা ভারতের। চলতি সপ্তাহে ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে স্বাক্ষরিত চুক্তির অংশ হিসাবে ভারত রুশ তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছে বলে ট্রাম্প যে দাবি করেছেন তাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ক্রেমলিন। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে জানান, রাশিয়া ভারতের একমাত্র খনিজ তেল সরবরাহকারী দেশ নয় এবং ভারত সবসময়ই বিভিন্ন দেশ থেকে তেল কিনে আসছে। তাই নয়াদিল্লির পক্ষ থেকে তেল আমদানির উৎস পরিবর্তন করার মধ্যে নতুন কিছু দেখছে না মস্কো। ট্রাম্পের দাবি ছিল, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে যুক্তরাষ্ট্র এবং সম্ভবত ভেনেজুয়েলা থেকে তেল আমদানিতে সম্মত হয়েছেন। এর জবাবে পেসকভ স্পষ্ট করেন, ভারত তেল কেনা বন্ধ করবে এমন কোনো আনুষ্ঠানিক বার্তা রাশিয়া এখনও পায়নি। ইউক্রেন যুদ্ধের আবহে পশ্চিমা দেশগুলো রাশিয়াকে বঞ্চন করলেও ভারত গত কয়েক বছর ধরে মস্কোর কাছ থেকে বিপুল পরিমাণ ছাড়ে অপ্রশোধিত তেল আমদানি করে আসছিল। বর্তমান তথ্য অনুযায়ী ভারত প্রতিদিন প্রায় 15 লাখ ব্যারেল রুশ তেল আমদানি করে, যা ভারতের মোট আমদানি করা তেলের 1/3 বেশি। ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের উপর 25% অতিরিক্ত শুল্ক আরোপ করলেও ভারত রুশ তেল কেনা বন্ধ করেনি। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভাও এই তেল বাণিজ্যকে উভয় দেশের জন্য লাভজনক হিসাবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ভারত ও রাশিয়ার মধ্যে এই হাইড্রোকার্বন বাণিজ্য আন্তর্জাতিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক। রাশিয়া এই যৌথ সহযোগিতা বজায় রাখতে প্রস্তুত। এদিকে রুশ গণমাধ্যম ও বিশ্লেষকরা বলছেন, প্রযুক্তিগত কারণেই ভারতীয় শোধনাগারগুলি পুরোপুরি রুশ তেল কেনা বন্ধ করতে পারবে না। রাশিয়ার ইউরালস গ্রেডের তেল তুলনামূলক ভারী এবং সালফারযুক্ত, অন্যদিকে মার্কিন তেল বেশ হালকা। ভারতীয় শোধনাগারের পরাকাঠামো অনুযায়ী রুশ তেলের বিকল্প হিসাবে সরাসরি মার্কিন তেল ব্যবহার করা ব্যয়বহুল এবং জটিল। মাটির নিচের নতুন মিসাইল ঘাঁটির উন্মোচন ইরানের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে মাটির নিচে থাকা নিজেদের নতুন আরেকটি মিসাইল ঘাঁটির উন্মোচন করেছে ইরান। গতকাল বুধবার ইসলামিক রিভলিউশনারি গার্ড এই ঘাঁটির তথ্য সামনে নিয়ে এসেছে। খবর ফার্স নিউজের। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহমান মৌসাভি এবং রিভলিউশনারি গার্ডের অ্যারোস্পেস বিভাগের প্রধান সায়েদ মাজেদ মৌসাভি ওই ঘাঁটিতে যান, তখন এটি উন্মোচিত হয়। সামরিক বাহিনীর উচ্চ পদস্থ এই দুই আধিকারিক রিভলিউশনারি গার্ডের মিসাইল ক্ষমতা এবং প্রস্তুতি বিষয়ে খোঁজখবর নেন। তাদের পাশাপাশি অন্যান্য কমান্ডারদের এ ব্যাপারে অবহিত করা হয়। সশস্ত্র বাহিনীর প্রধান বলেন, শত্রুর যে কোনো কিছুর জন্য আমরা প্রস্তুত।
গত বছর জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধ শেষে আমরা আমাদের রণচ্যুতি পরিবর্তন করেছি। এখন আমরা প্রতিরক্ষামূলক থেকে আক্রমণাত্মক অবস্থান নিয়েছি, যার ভিত্তিতে দ্রুত সময়ে এবং বৃহৎ সময়ে অভিযান পরিচালনার পদ্ধতি অনুসরণ করছি আমরা। একই সঙ্গে অসম যুদ্ধ এবং প্রতিপক্ষের সামরিক কৌশলকে চূর্ণ করার কৌশল অবলম্বন করছি আমরা। যুক্তরাষ্ট্র গত কয়েকদিন ধরে ইরানের আশেপাশে যুদ্ধবিমানসহ ব্যাপক সেনার উপস্থিতি ঘটিয়েছে। এর মধ্যে দুই দেশ আলোচনার সিদ্ধান্ত নিয়েছে। শঙ্কা করা হচ্ছে, যদি আলোচনায় কোনো সমাধান না আসে তাহলে ইরানে হামলা চালাতে পারে মার্কিন বাহিনী। এদিকে যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় তাহলে ইসরায়েল যে কোনো ইরানি প্রতিশোধের প্রথম টার্গেট বা লক্ষ্য হবে বলে মন্তব্য করেছেন ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস এর একজন কমান্ডার হোসেন দাঘিখি। সাম্প্রতিক লেবাননের আল মায়াদিন টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসি কমান্ডার এমনটাই হুঁশিয়ারি দেন। ট্রাম্পের হুঁশিয়ারি, খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, মাসকাটে বৈঠক নিশ্চিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত। শুক্রবার দুই দেশের প্রতিনিধি বৈঠক বসার কথা থাকলেও এক পর্যায়ে বৈঠক বাতিল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। তখনই ট্রাম্প হুমকির সুরে মন্তব্য করেন। অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনায় বসতে রাজি হয়েছে। ওমানের রাজধানী মাসকাটে শুক্রবার স্থানীয় সময় সকাল 10টায় দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেবেন বলে বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। গতকাল বুধবার সংবাদমাধ্যম এনবিসির এক সাংবাদিক ট্রাম্পকে বৈঠক নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, আমি বলবো তার খুবই চিন্তিত হওয়া উচিত। হ্যাঁ, চিন্তিত হওয়া উচিত, তবে তারা আমাদের সঙ্গে আলোচনা করছে। যুক্তরাষ্ট্র চাইছে বৈঠকে আলোচনা হবে শুধু ইরানের পারমাণবিক কার্যক্রমই নয়, বরং ব্যালিস্টিক মিসাইল প্রকল্প এবং প্রক্সি বাহিনীকে সহায়তা বিষয়েও। তবে ইরান স্পষ্ট জানিয়েছে তারা পারমাণবিক কার্যক্রমের বাইরে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবে না। সূত্রের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ইরানকে শর্ত দিয়েছে, শর্ত মেনে বৈঠকে অংশ নিতে হবে, না হলে কোনো আলোচনা হবে না। এই দৃঢ় অবস্থানের কারণে বৈঠক স্থগিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের এই বৈঠক কেবল পারমাণবিক ইস্যুতে সীমাবদ্ধ নয়, এটি সামরিক, কূটনৈতিক এবং আন্তর্জাতিক নিরাপত্তা প্রসঙ্গেও গুরুত্বপূর্ণ। ট্রাম্পের হুমকিস্বরূপ মন্তব্য ইরানের প্রতি শক্ত বার্তা পাঠাচ্ছে, যা বৈঠককে আরও রাজনৈতিকভাবে সংবেদনশীল করে তুলেছে। বিশ্লেষকরা মনে করছেন, মাসকাটে আলোচনার ফলাফল মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও পারমাণবিক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ঝলক দেখাচ্ছে ইরানি ড্রোন, ভরকে যাচ্ছে মার্কিন বাহিনী। ইরানি ড্রোনের চমকে মার্কিন বাহিনী ভরকে যাচ্ছে কিনা সেই প্রশ্নের উত্তর সহজে পাওয়া যাবে না। তবে ঘটনা বলছে ইরানি ড্রোনকে যথেষ্ট সমঝেই চলতে হচ্ছে মার্কিন বাহিনীকে, ফলে সাগরে তারা আর নিজেদের নিরাপদ মনে করতে পারছে না। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পারদ আরও চড়িয়ে আরব সাগরে একটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে মার্কিন নৌবাহিনী। সেন্ট্রাল কমান্ড সেন্টকম মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, তাদের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকে আগ্রাসীভাবে ধেয়ে আসায় আত্মরক্ষার্থে ড্রোনটি ধ্বংস করা হয়েছে। মার্কিন সামরিক কর্মকর্তাদের দাবি, এই শাহেদ 139 মডেলের ড্রোনটি কোনো প্রকার উস্কানি ছাড়াই অত্যন্ত বিপজ্জনকভাবে রণতরীটির দিকে এগিয়ে আসছিল। বারবার সতর্কবার্তা এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা সত্ত্বেও ড্রোনটি তার গতিপথ পরিবর্তন না করায় একটি F-35C যুদ্ধবিমান ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করে। ঘটনাটি যখন ঘটে তখন মার্কিন রণতরীটি ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় 800 কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছিল। সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স সুনিশ্চিত করেছেন, এই ঘটনায় কোনো মার্কিন সেনার আহত হওয়ার খবর নেই এবং রণতরীরও কোনো ক্ষতি হয়নি। এদিকে তেহরানের পক্ষ থেকে এই ঘটনার ব্যাপারে সরাসরি কোনো আগ্রাসনের কথা স্বীকার করা হয়নি। ইরানের অর্ধসরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় নজরদারি মিশনে থাকা একটি ড্রোনের সঙ্গে তাদের নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
তবে কী কারণে এই বিচ্ছিন্নতা সে বিষয়ে তারা বিস্তারিত কিছু জানায়নি। বিশেষজ্ঞরা মনে করছেন এই ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর সময়ে ঘটেছে। একদিকে যখন ওয়াশিংটন ও ইরানের মধ্যে পারমাণবিক আলোচনা পুনরায় শুরুর লক্ষ্যে দুধচালি তাৎপর্যতা চলছে, ঠিক তখনই এই সামরিক সংঘাত আলোচনার পরিবেশকে জটিল করে তুলতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের বিষয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়ে ওই অঞ্চলে নৌবহর পাঠানোর পর থেকেই পরিস্থিতি থমথমে ছিল। এই ড্রোন ভূপাতিত হওয়ার কয়েক ঘণ্টা পরে হরমুজ প্রণালীতে একটি মার্কিন পতাকাবাহী বাণিজ্যিক জাহাজকে ইরানি বোট ও ড্রোন দিয়ে হয়রানি করার আরেকটি পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে সেন্টকম। সামগ্রিকভাবে আরব সাগরের এই ঘটনা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন করে যুদ্ধের মেঘ ঘনীভূত হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। গাজায় আবারও বড় হামলা ইসরায়েলের, নিহত 23 জন। গত বছরের অক্টোবরে তথাকথিত অস্ত্রবিরতি কার্যকর হওয়ার পর দখলদার ইসরায়েল আবারও গাজায় বড় প্রাণঘাতী হামলা চালিয়েছে। বুধবার গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় দখলদার বাহিনীর হামলায় অন্তত 14 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসা সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে। নিহতদের মধ্যে একাধিক শিশু রয়েছে বলে জানিয়েছে সূত্রগুলি। গাজা সিটির টুপ্পা ও জেইতুন এলাকায় ইসরায়েলি গোলাবর্ষণে অন্তত 14 জন নিহত হন। দক্ষিণ গাজার খান ইউনিসের দক্ষিণে কিজান আবু রাশওয়ান এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয় নেওয়া তাঁবুতে হামলায় আরও 4 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আল মাওয়াসি কৈটেল তাঁবু শিবিরে ইসরায়েলি বিমান হামলায় আরও 2 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, নিহতদের একজন ছিলেন জরুরি সেবাকর্মী হুসেন হাসান হুসেন আল সুমাইরি। ইসরায়েল দাবি করেছে, উত্তর গাজায় তাদের এক রিজার্ভ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়ার পর বিমান হামলা চালানো হয়। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী ইয়েলো লাইনের কাছে নিয়মিত অভিযানের সময় এ ঘটনা ঘটে। প্রায় 4 মাস আগে অস্ত্রবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ইসরায়েলি হামলায় 520 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। 2023 সালের 7ই অক্টোবর আগ্রাসন শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত 71,803 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।